আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম মোদি নেতানিয়াহুর মুসলিম বিদ্বেষী দোস্তি এবং আন্তর্জাতিক রাজনীতি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আদ্যপান্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রায়ই তার পরম বন্ধু বলে বেশ গৌরবের সঙ্গে প্রচার করে থাকেন। ভিন্ন দেশের এই দুই রাজনীতিবিদের প্রগাঢ় বন্ধুত্বের মূল সূত্র হল মুসলমানদের প্রতি তাদের তীব্র ঘৃণা। বর্তমান বিশ্বে ইসলামোফোবিয়ায় আক্রান্ত শীর্ষ দুটি দেশের নাম ভারত এবং ইসরায়েল। তবে দুই দেশের জনগণের ইসলাম বিদ্বেষের মধ্যে চরিত্রগত কিছুটা তফাৎ রয়েছে। আমার আজকের লেখায় সেই পার্থক্যের ধরনটি বোঝার চেষ্টা করব। ইসরায়েলিদের ঘৃণার মূল টার্গেট যতটা না ইসলাম ধর্ম, তার চেয়ে বেশি ফিলিস্তিন এবং ভূখণ্ডটির জনগণ। তারা অধিকৃত ফিলিস্তিনের শুধু যে মুসলমানদের নিপীড়ন এবং হত্যা করে, বিষয়টি সেরকম নয়। দেশটির স্বাধীনতাকামী খ্রিস্টানরাও ইসরায়েলি বর্বরতা থেকে নিস্তার পান না। 2022 সালে শিরিন আবু আকলে নামে আল জাজিরার দায়িত্ব পালনরত এক সুবিখ্যাত সাংবাদিককে ইসরায়েলি সেনারা স্নাইপারের গুলিতে রীতিমতো টার্গেট করে হত্যা করলে আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই নারী সাংবাদিক মুসলমান ধর্মাবলম্বী ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মমতের সঙ্গে মার্কিন নাগরিকও ছিলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলে পর্যন্ত ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল, লাশ বহনকারী গাড়ি থেকে কফিন ফেলে দিয়েছিল, শোকের মিছিলে অংশগ্রহণকারীদের নির্মমভাবে মেরে রক্তাক্ত করে গ্রেপ্তার করেছিল। যেহেতু শিরিন দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতা সারা বিশ্ব বিশ্বস্ততা ও পেশাদারিত্বের সঙ্গে প্রচার করছিলেন, তাই মোসাদ এবং ইসরায়েলি সেনাবাহিনী তাকে বেশ কিছুদিন আগে থেকেই হত্যার পরিকল্পনা নিয়ে রেখেছিল। শিরিনের ধর্ম কিংবা মার্কিন নাগরিকত্বের বিষয়টি উদ্ধত নেতানিয়াহু বিবেচনায় নেয়ার কোনো প্রয়োজন বোধ করেননি। একইভাবে গাজা যুদ্ধ চলাকালে সেখানকার চার্চে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করে আশ্রয় নেয়া খ্রিস্টান নারী পুরুষদের হত্যা করতেও ইসরায়েলি সেনারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। ইসরায়েলি সেনাবাহিনীর প্রশিক্ষণ ম্যানুয়ালে ফিলিস্তিনের নাগরিক হলেই তারা হত্যাযোগ্য। অবশ্য চার্চে গোলাবর্ষণ করে খ্রিস্টানদের হত্যার জন্য আমেরিকা ও ইউরোপের মৃদু প্রতিবাদ নেতানিয়াহুকে শুনতে হয়েছিল। এসব লোক দেখানো প্রতিবাদে মার্কিন অন্ধ মদতপুষ্ট জায়নিস্ট ইসরায়েলের অবশ্য কিছু যায় আসে না। ইউরোপকে ইসরায়েলি নেতারা কোনো ধরনের তোয়াক্কা করে না। অন্যদিকে মার্কিন জনমত গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রতি বিরূপ হয়ে উঠলেও সে দেশের রাজনীতিবিদরা এখনো ওয়াশিংটনের অত্যন্ত ধনবান এবং প্রভাবশালী ইহুদি লবির পকেটে। ফিলিস্তিন ছাড়া বিশ্বের বাদবাকি মুসলমানদের প্রতি ইসরায়েলিদের মনোভাব যতটা না ঘৃণার, তার চেয়ে বেশি উপেক্ষার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনের আরব ও খ্রিস্টান অধিবাসীদের তাদেরই ভিটে মাটি থেকে উচ্ছেদ করে যেহেতু ইউরোপ এবং আমেরিকার ইহুদি অভিবাসী সম্প্রদায় দখলকৃত ভূমিতে একটি ঔপনিবেশিক রাষ্ট্র বানিয়েছে, তাই দখলদার ইসরায়েলিদের ফিলিস্তিনের জনগণের প্রতি উন্মত্ত ঘৃণার পেছনে তীব্র ধর্মবিদ্বেষ ছাড়াও কৃত্রিম রাষ্ট্রটি হারানোর ভয়ও সর্বদা কাজ করে। এজন্যই পশ্চিমা বিশ্বের সব জায়নবাদী মিডিয়ায় ফিলিস্তিনের মানুষদের নিকৃষ্টতর মানুষ হিসেবে দেখানো হয়। ফক্স, স্কাই, সিএনএন, বিবিসি সহ এসব মিডিয়ার বয়ান অনুযায়ী নিকৃষ্টতর মানুষদের উপর উৎকৃষ্ট মানুষরা গণহত্যা চালালে তাকে অপরাধ বলা চলবে না। এদের নীতি অনেকটা জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম বইয়ের সেই বিখ্যাত উক্তির মতো। এই সামষ্টিক বিভ্রম যে কতখানি বিস্তৃত হতে পারে তার প্রমাণ নরেন্দ্র মোদী নিজেও দাবি করেন যে তিনি জীববিজ্ঞানের নিয়ম মেনে জন্মগ্রহণ করেননি, তিনি নাকি নন বায়োলজিক্যাল। একবিংশ শতাব্দীতে বিশ্বে ইসলামোফোবিয়া গুরুতর রূপ ধারণ করলে ভারতেও উগ্র হিন্দুবাদের উত্থান ঘটেছে। এদের উগ্রতার উদাহরণ গাজায় 2 বছর ব্যাপী ইসরায়েলি গণহত্যার সময়ও দেখা গেছে, যখন ইসরায়েলের অন্ধ সমর্থক খোদ মার্কিন মুলুকেও জনগণ গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে। হার্ভার্ড এবং কলাম্বিয়ার মতো আইভি লীগভুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিনের পর দিন বিক্ষোভ করে ক্যাম্পাস অচল করে রেখেছে পুরো
ইউরোপের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্ত বিক্ষোভে উত্তাল হয়েছে, সে সময় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র হিন্দুরা গণহত্যাকে পূর্ণ সমর্থন জুগিয়েছে এবং নোংরা ভাষায় ফিলিস্তিনের মুসলমানদের গালাগাল করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর 2023 সালের শেষার্ধে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট 63% বৃদ্ধি পেয়েছিল। ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়া নামে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখিয়েছে সারা বিশ্বে এক্সের মুসলমান বিরোধীর অধিকাংশ টুইটের উৎপত্তিস্থল ভারত। যুদ্ধে ইসরায়েলের জয়ের জন্য হিন্দুত্ববাদীরা ভারতের বিভিন্ন শহরে পূজার আয়োজন করেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিলে নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে যে টুইট করেছেন সেখানে তিনি আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নেতানিয়াহুর প্রশংসা করেছেন। মোদী লিখেছেন, "We welcome the release of all hostages after over 2 years of captivity. Their freedom stands as a tribute to the courage of their families, the unwavering peace effort of President Trump and the strong resolve of Prime Minister Netanyahu. We support President Trump's sincere efforts to bring peace to the region." লক্ষ্য করুন, ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটে গাজায় গণহত্যায় নিহত 70,000 শিশু, নারী, পুরুষ, 1,70,000 পঙ্গু ও আহত এবং অনাহারে মৃত প্রায় 20 লাখ ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কোনো ধরনের উল্লেখ নেই। আসলে নরেন্দ্র মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে ফিলিস্তিনের আরব মুসলমানদের মানুষ হিসেবে কোনো অস্তিত্ব নেই। বিজেপির হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ ও ইসরায়েলের ইহুদিবাদী জায়নিজমের মধ্যে আদর্শগত সাদৃশ্য ভারত এবং ইসরায়েলকে ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেছে। পিউ রিসার্চ এক জরিপে দেখা গেছে অধিকাংশ ভারতীয় গাজায় ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তান খেলার সময় দর্শকরা মাঠে ইসরায়েলের পতাকা ও ব্যানার নিয়ে দেশটির পক্ষে স্লোগান দিয়েছিল। দীর্ঘ 2 বছর গাজায় গণহত্যাকালে ভারতের কোথাও ইসরায়েলের বিরুদ্ধে কোনো বিক্ষোভ হয়নি। দেশটির 15% মুসলমান জনগোষ্ঠীও নিজেদের নিরাপত্তার আশঙ্কায় ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামতে পারেনি। তারা শুধু ভারতীয় পুলিশকেই ভয় করেনি, কট্টর হিন্দুদেরও সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে চেয়েছেন। হিটলারের মতবাদের অনুরূপ এক ভয়ানক কট্টর জাতিধর্মীয় জাতীয়তাবাদী বর্বর ও সংকীর্ণ চিন্তাধারা ভারতের হিন্দুত্ববাদ এবং জায়নবাদের মিলন ঘটিয়েছে। অল অ্যানিমালস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। এজন্যই উৎকৃষ্ট মানুষদের প্রেসিডেন্ট ট্রাম্প কথায় কথায় গাজার জনগণকে নিকৃষ্ট মানুষ বিবেচনা করে হত্যার হুমকি দিলেও কেউ তার প্রতিবাদ করে না। এবার ভারতীয় কট্টর সাম্প্রদায়িক হিন্দুদের মুসলমান বিদ্বেষের স্বরূপ খানিকটা বোঝার চেষ্টা করি। ভারতের হিন্দুদের মধ্যে ইসলাম ও মুসলমানের প্রতি যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষ বিস্তার লাভ করেছে তার তীব্রতা ইসরায়েলের ইহুদিদের তুলনায় আরও কট্টর ও হিংস্র। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রায় 1000 বছর মুসলমান শাসকদের অধীনে থাকার ফলে দেশটির আধুনিক শিক্ষিত ও মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে এক বিচিত্র হীনমন্যতা জন্ম নিয়েছে। এই অসুস্থ হীনমন্যতা বোধের ফলে দেশটির বর্তমান কালের হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু মুসলমানদের অতীতের মুসলমান শাসকদের উত্তর পুরুষ রূপে কল্পনা করে। তাদের কাছে একালের একজন হতদরিদ্র বস্তিবাসী মুসলমানও অতীতের মুসলমান শাসকদের বংশধর, যাদের তারা বাবর কি औलाद নামে সম্বোধন করে। অর্থাৎ কট্টর হিন্দু মানসিকতায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সন্তান হওয়াটা একটা গালি। এই কট্টর ও মূর্খ হিন্দুরা এটাও জানে না যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার 800 বছর আগে মুসলমানরা সর্বপ্রথম এই মহাদেশে বিজয় লাভ করেছিল। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধের হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে মুসলমানদের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমানদের হাতে দিল্লির পতনও হয়েছিল সম্রাট বাবরের দিল্লি বিজয়ের 334 বছর আগে। আফগানিস্তানের সুলতান মুইজ আল দিন মোহাম্মদ ঘুরি 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লির হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। ভারতের আবহাওয়া পছন্দ না হওয়ার কারণে সুলতান ঘুরি তার তুর্কি সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের কাছে ভারতের শাসনভার অর্পণ করে আফগানিস্তানে নিজ জন্মস্থানে ফিরে গিয়েছিলেন। কেন যেন আজকের
ভারতীয় কট্টর সাম্প্রদায়িক হিন্দুদের যত আক্রোশ প্রধানত মুঘলদের প্রতি। অথচ ইতিহাস বলে মুঘল শাসকরাই সময়ের তুলনায় সবচেয়ে বেশি সেকুলার ছিলেন। ভারতীয়দের এই বিচিত্র মানসিকতার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার জানা নেই। এটা এক ধরনের সমষ্টিগত মনোবিকার। ভারতীয় মুসলমানদের সংহার করার বিকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা 21 শতকের ভারতীয় হিন্দুদের মধ্যে অহরহ দেখতে পাচ্ছি। ভারতীয় রাজনীতিক এবং সামরিক নেতারা যে অনবরত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেয় এবং বাংলাদেশকে অলিখিত উপনিবেশ বানিয়ে রাখতে চায়, এর পেছনে রয়েছে শতাব্দীর পর শতাব্দী মুসলমান শাসনাধীনে থাকার গ্লানি। আঞ্চলিক সর্ববৃহৎ দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ এক ধরনের সমষ্টিগত পাগলামিতে আক্রান্ত হওয়ার ফলে সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি এবং অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। ভারতের কট্টর হিন্দু জনগোষ্ঠী নিজেদের বিশ্ববিজয়ী দেখার অবাস্তব স্বপ্নে বিভোর হয়ে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু এবং নররূপে দেবতা ভাবতে শুরু করেছে। ভূ রাজনৈতিক যে কোনো বিষয়ে ইসরায়েল এবং ভারত একসঙ্গে কাজ করে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের 4 দিনের সীমিত যুদ্ধের সময় সারা বিশ্বে একমাত্র ইসরায়েল ভারতকে সমর্থন করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল। ভারতের ঐতিহাসিক মিত্র রাশিয়া পর্যন্ত পাকিস্তানের সরাসরি বিরোধিতা করে কোনো কথা বলেনি। তারা শুধু যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল। এক দশক ধরে মোদি নেতানিয়াহু জুটি আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে 6 জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন তাদের প্রভাব বিস্তারের যথাসাধ্য চেষ্টা করে চলেছে। মুসলিম দেশগুলোর মধ্যে এই দেশগুলো জ্বালানি তেল সমৃদ্ধ এবং সম্পদশালী হওয়ায় আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তাদের যথেষ্ট দাম রয়েছে। গাজা যুদ্ধের পূর্ব পর্যন্ত নরেন্দ্র মোদী এবং বেনিয়ামিন নেতানিয়াহু তাদের প্রচেষ্টায় দৃশ্যমান সফলতাও অর্জন করেছিলেন। উল্লেখিত 6 আরব দেশ উম্মার স্বার্থ বিসর্জন দিয়ে ভারত এবং ইসরায়েলের প্রতি বেশ ঝুঁকে পড়তেও দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের গত আমলে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ঔপনিবেশিক ও দখলদার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। শোনা যাচ্ছিল সৌদি আরবও ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু না হলে হয়তো এতদিনে সৌদি আরবের সঙ্গেও ইসরায়েলের আনুষ্ঠানিক সখ্য আমরা দেখতে পেতাম। অন্যদিকে নরেন্দ্র মোদীও বিশ্ব নেতাদের সঙ্গে তার ট্রেডমার্ক গলাগলি করার কূটনীতি নিয়ে জিসিসি দেশগুলোতে ঘন ঘন সফর করেছেন। সেখানকার শাসকদের আলিঙ্গন করেছেন। গুজরাটের কসাই নামে কুখ্যাত নিজ দেশে মুসলমান হত্যাকারী মোদীকে আরব দেশের শেখ ও বাদশারা তাদের সর্বোচ্চ বেসামরিক খেতাব দিয়ে সম্মানিত করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেও ভারত সফর করে গেছেন, কিন্তু অপারেশন সিন্দুরের ব্যর্থতায় মোদীর আন্তর্জাতিক কূটনীতি মুখ থুবড়ে পড়েছে। যুদ্ধক্ষেত্রে ভারতের কোনো দৃশ্যমান সফলতা আসেনি। ভূ রাজনীতিতে দেশটি একঘরে হয়েছে এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর প্রতি ক্ষিপ্ত হয়েছেন। মার্কিন শুল্কের ভারে ভারতীয় অর্থনীতি এখন ধুঁকতে শুরু করেছে। অন্যদিকে চিরশত্রু পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হোয়াইট হাউসে দাওয়াত খাচ্ছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইজিপ্টের শার্ম আল শেখে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে গাজা যুদ্ধের সমাপ্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অথচ বিশ্বগুরুর দাবিদার নরেন্দ্র মোদী আন্তর্জাতিক দৃশ্যপট থেকে যেন হারিয়ে গেছেন। এখানেই ভারতের শিরোপীড়ার কারণ হয়নি। এই ডামাডোলের মধ্যে পাকিস্তান এবং সৌদি আরব এমন এক নিরাপত্তা চুক্তিতে সই করেছে যেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশটিও আক্রান্ত বলে ধরে নেওয়া হবে। সুতরাং ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণের আগে সৌদি আরব সহ সমগ্র আরব বিশ্বে তার প্রতিক্রিয়া সম্পর্কে দিল্লিকে বহুবার চিন্তা করতে হবে। গাজা যুদ্ধ এবং অপারেশন সিন্দুর বিশ্ব ভূ রাজনীতিতে কতটা পরিবর্তন এনেছে তার সম্পূর্ণ চিত্র দেখার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে দুই পরম বন্ধু মোদী এবং নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ বেশ ঘোলাটে হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে তারা ইতোমধ্যে এক ধরনের অচ্ছুতে পরিণত হয়েছেন। বিশ্ব নেতারা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন। দেশের ভেতরেও ভারত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী যে অজেয় এবং জনপ্রিয় ভাবমূর্তি গড়ে উঠেছিল সেটিও খসে পড়ার মুখে। তাদের রাজনৈতিক
রাজনৈতিক জীবনের এপিটাফ এখনও লেখার সময় হয়নি, তবে আগামী নির্বাচনে উভয় নেতাই পরাজিত হলে আমি অবাক হব না। প্রিয় দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আয়োজন আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী বুধবার আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।